সুপ্রিয় ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা সাম্য ধ্রুবক নিয়ে আলোচনা করব। তো আমরা চতুর্থ অধ্যায় প্রথম পত্রের এটা পড়তেছিলাম। গত লেকচারে আমরা লাসাতেলির নীতি নিয়ে আলোচনা করছিলাম এবং লাসাতেলির নীতির ক্ষেত্রে আমরা যে বিক্রিয়া যখন সাম্যাবস্থায় উপনীত হয়, ওই সাম্যাবস্থায় উপনীত হওয়ার পরে বিক্রিয়াতে আমরা কি কি নিয়ামক পরিবর্তন করতে পারি। নিয়ামকগুলো ছিল আমাদের তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। এই নিয়ামকগুলো পরিবর্তনের মাধ্যমে আমরা সাম্যের অবস্থান পরিবর্তন করতে পারি এবং সেক্ষেত্রে তাদের প্রভাবগুলো কি কি সেটা আমরা আলোচনা করছিলাম। তাপমাত্রার প্রভাবে আমরা ভ্যান-টপ সমীকরণের সাহায্যে তাপ উৎপাদ এবং তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন যে লেখচিত্র হয় সেটা দেখছিলাম। এর পাশাপাশি চাপের প্রভাব এবং এরপরে ঘনমাত্রার প্রভাব নিয়ে আলোচনা করি আমরা। এখন এর পরের টপিকটা হচ্ছে আমাদের এই লাসাতেলির যে নীতি আমরা পড়লাম এবং বিভিন্ন নিয়ামকের পরিবর্তন করলাম। এই নিয়ামকের পরিবর্তনের পরবর্তীতে আমরা এই লাসাতেলির নীতিকে শিল্পক্ষেত্রে প্রয়োগ করতে পারি। শিল্পক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে আমরা বিভিন্ন উৎপাদ যে তৈরি করি, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে দ্রব্যগুলোর দরকার হয় সেগুলো যে আমরা রাসায়নিক পরীক্ষাগারে বা ইন্ডাস্ট্রিতে উৎপাদন করি, সেক্ষেত্রে আমরা কখনো কখনো কোনো উৎপাদনের ক্ষেত্রে লাসাতেলির নীতিকে প্রয়োগ করে থাকি। সেক্ষেত্রে যদি আমরা শিল্পোৎপাদনের ক্ষেত্রে লাসাতেলির নীতির প্রয়োগ দেখতে চাই, মনে করো হেবারবাস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন, এটা হচ্ছে নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে। নাইট্রোজেন আর 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে তারা উৎপন্ন করে 2 মোল অ্যামোনিয়া। এটা তোমরা জানো। এই বিক্রিয়ায় আমরা আয়রন চূর্ণ প্রভাবক হিসেবে ব্যবহার করি এবং প্রভাবক সহায়ক বা প্রমোটর হিসেবে মোলিবডেনামকে ইউজ করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, এই বিক্রিয়াটায় আমাদের ডেল্টা এইচ এর মান কত? ডেল্টা এইচ সমান -92.2 কিলোজুল পার মোল। ডেল্টা এইচ হচ্ছে -92.2 কিলোজুল পার মোল। তাহলে এই বিক্রিয়াকে বা এই হেবারবাস পদ্ধতির উপর আমরা যদি লাসাতেলির নীতির প্রয়োগ করে থাকি, তাহলে আমরা কিভাবে করব? দেখো, বিক্রিয়াটায় আমরা লাসাতেলির নীতির প্রয়োগ মানে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার পরিবর্তন করব। তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার পরিবর্তন করব। আমরা যদি তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করি, দেখো ডেল্টা এইচ এর মান নেগেটিভ। নেগেটিভ মানে তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা গতদিন তাপমাত্রার প্রভাবে ভ্যান-টপ সমীকরণ দিয়ে যে লেখচিত্র অঙ্কন করেছিলাম, সেখানে আমরা কি দেখলাম? সেখানে আমরা দেখলাম তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যত তাপ বৃদ্ধি করব, বিক্রিয়া তত কি হবে? পশ্চাৎবর্তী হবে। অর্থাৎ তাপ যত বৃদ্ধি করব তত আমার কি হবে? এই অ্যামোনিয়া বিয়োজিত হয়ে নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপন্ন করবে। তাপ যত কমাবো আমরা, অ্যামোনিয়া বিয়োজিত হয়ে নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপন্ন করবে। তাহলে এই বিক্রিয়ায় আমি যদি সর্বোচ্চ অ্যামোনিয়া উৎপাদন করতে চাই, এই প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি সর্বোচ্চ অ্যামোনিয়া উৎপাদন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যত কম তাপ নেওয়া যায় তত আমার জন্য সুবিধা হবে। যত আমি কম তাপমাত্রা প্রয়োগ করব তত আমার জন্য বেশি অ্যামোনিয়া উৎপন্ন হবে। এখন তুমি যে কম তাপমাত্রা প্রয়োগ করবা, সেই তাপমাত্রাটা কত? আমি যত কম নিব আমার উৎপাদ কি তত বেশি হবে? এটা দেখা যায় যে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ক্ষেত্রে যে এই বিক্রিয়ক অণুগুলোকে তাপ প্রয়োগ করে কিন্তু আমরা আবার উত্তেজিত করে দেই। উত্তেজিত করলে তখন ওই বিক্রিয়ক অণুগুলোর মধ্যে পারস্পরিক সংঘর্ষ বৃদ্ধি পায়। বিক্রিয়ক অণুগুলোর মধ্যে যখন পারস্পরিক সংঘর্ষ বৃদ্ধি পায়, বেশি সংখ্যক বিক্রিয়ক অণু সক্রিয় হয় এবং সক্রিয় হয়ে তারা কি করে? ওই যে আমাদের অ্যাক্টিভেশন এনার্জির যে কার্ভ, সেই চূড়ায় অবস্থান করতে পারে। তাহলে আমার এখানে ছিল রিঅ্যাক্ট্যান্ট, এখানে ছিল প্রোডাক্ট, এটা ট্রানজিশন স্টেট বা অন্তর্বর্তী অবস্থা। তাহলে যত আমি এদেরকে উত্তেজিত করে দিব, তাদের মধ্যে সংঘর্ষটা তত বাড়বে। সংঘর্ষ যত বাড়বে, তারা তত সক্রিয় হয়ে ওই অবস্থান্তর অবস্থায় যেতে পারবে। তাহলে এখন যদি তুমি খুব নিম্ন তাপে বিক্রিয়াটিকে সংগঠিত করতে চাও, খুব নিম্ন তাপে বিক্রিয়াটিকে সংগঠিত করলে দেখা যায় যে এই বিক্রিয়ক অণুগুলোর সক্রিয় হওয়ার প্রবণতাটা হ্রাস পায়। অর্থাৎ তাদেরকে তুমি যেভাবে সক্রিয় করে অ্যামোনিয়া উৎপাদন করতে পারবে, সক্রিয় যত কম হবে, তাপমাত্রা যত আমি কমাবো, তত কি হবে? এদের গতিশক্তি হ্রাস পাবে। গতিশক্তি যত হ্রাস পাবে, তারা চলাচল করবে না। চলাচল না করলে তাদের মধ্যে পারস্পরিক সংঘর্ষ হবে না। পারস্পরিক যদি সংঘর্ষ না হয়, তারা সক্রিয় হয়ে রিঅ্যাক্ট্যান্ট থেকে এই অন্তর্বর্তী অবস্থায় যেতে পারে না। সেক্ষেত্রে খুব নিম্ন তাপমাত্রায় আবার বিক্রিয়ার গতি খুব ধীর গতির হয়ে যায়। খুব নিম্ন তাপমাত্রায় আমার বিক্রিয়া খুব ধীর গতির হয়ে যায়। এক্ষেত্রে বলা হলো তাহলে যে এই বিক্রিয়ার জন্য অত্যানুকূল একটি তাপমাত্রা তাহলে আমরা প্রয়োগ করব, যে তাপমাত্রায় অ্যামোনিয়ার উৎপাদন সর্বোচ্চ হবে। এবং সেই তাপমাত্রাটা কত? সে তাপমাত্রাটা হচ্ছে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। সে তাপমাত্রাটা হচ্ছে আমাদের 400 থেকে
500 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সবচেয়ে বেশি অ্যামোনিয়া উৎপাদিত হয়। তাহলে এই তাপমাত্রার, এখন আমরা বলছি যে বিক্রিয়াটি যেহেতু তাপ উৎপাদী, তাহলে তাপ যত কম নিতাম তত তো আমার সুবিধা হতো। সেক্ষেত্রে আমাদের অসুবিধা যেটা হলো যে বেশি যদি তাপ আমরা কম নিয়ে থাকি, আমার সক্রিয় অণুর সংখ্যা হ্রাস পায়। কেন হ্রাস পায়? এদের পারস্পরিক সংঘর্ষ হ্রাস পায়, কারণ তাদের মধ্যকার গতিশক্তি হ্রাস পায়। এই দুই বিপরীত শর্তের কারণে এই তাপমাত্রার মধ্যে সবচেয়ে বেশি অ্যামোনিয়া উৎপন্ন হয়। তাহলে হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে শিল্পক্ষেত্রে লাসাতেলের নীতির যদি আমরা প্রয়োগ করি, তাহলে আমরা বলতে পারি যে এর জন্য অত্যানুকূল তাপমাত্রা হচ্ছে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যে তাপমাত্রায় আমার পক্ষে সর্বোচ্চ অ্যামোনিয়া উৎপাদন করা সম্ভব। তাহলে তাপমাত্রার প্রভাব গেল। এরপরে দেখো তুমি চাপের প্রভাব। চাপের প্রভাবে আমরা বলছিলাম যেদিকে মোল সংখ্যা বেশি, চাপ প্রয়োগ করলে বিক্রিয়া তার বিপরীত দিকে ধাবিত হবে। তাহলে এখানে কত মোল নাইট্রোজেন? 1 মোল। এখানে কত মোল হাইড্রোজেন? 3 মোল। 3 আর 1 4 মোল। উৎপাদ আছে আমার কত মোল? 2 মোল। তাহলে মোট 2 মোল উৎপাদ আর মোট আমার 4 মোল বিক্রিয়ক। তাহলে 4 মোল থেকে 2 মোলের দিকে আমার বিক্রিয়া ধাবিত হবে যদি আমি চাপ প্রয়োগ করি। তাহলে আমার চাপ প্রয়োগ করলে বিক্রিয়া বেশি মোল থেকে কম মোলের দিকে যেহেতু ধাবিত হয়, তাহলে আমি যত বেশি চাপ প্রয়োগ করব ততই বেশি উৎপাদ তৈরি হবে। কিন্তু এই চাপ প্রয়োগ করলে তুমি যে যন্ত্রের উপরে বা যে এটার যে হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের আমাদের যে যান্ত্রিক সজ্জাটা আছে, যে সরঞ্জামগুলো আছে, তার উপরে তুমি যত বেশি চাপ প্রয়োগ করবা তত কি হবে? তোমাকে তত বেশি তুমি অ্যামোনিয়া উৎপাদন করতে পারবা। কিন্তু তুমি একটা ইনস্ট্রুমেন্টের উপরে বা বয়লারের উপরে, যেখানে তুমি হেবারবস পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদন করতেছো, সেখানে কত চাপ প্রয়োগ করতে পারবা? সর্বোচ্চ তুমি যত চাপ প্রয়োগ করতে পারবা, তোমার সেটাকে তত মজবুত ভাবে তৈরি করতে হবে। তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমি চাপ প্রয়োগ করলাম কিন্তু সেটা ভেঙে গেল, তাহলে তো এই চাপ প্রয়োগ করে তোমার উৎপাদন হবে না। তাহলে চাপ কত প্রয়োগ করা যাবে সর্বোচ্চ? তখন দেখা গেল যে আমরা যত চাপ প্রয়োগ করলে আমাদের এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে উৎপাদনে আমাদের আবার ব্যবসায় লাভের কথাও চিন্তা করতে হয়, যে আমি উৎপাদন করলাম, আমার ইন্ডাস্ট্রিতে সেটা লস হলো, তাহলে তো আমার লাভ নেই কোনো। তাহলে আমার লাভের কথা যদি চিন্তা করি, তাহলে আমাকে কম খরচ করতে হবে। যত বেশি কম খরচ করবো আমি, আমার তত লাভ হওয়ার সম্ভাবনা বেশি শিল্পক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি বেশি চাপ প্রয়োগ করতে চাই, আমার ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে যে পরিমাণ খরচ হয় সেটা খুব বেশি হয়ে যায়। এ কারণে একটা মিনিমাম এই অত্যানুকূল তাপমাত্রার মতো একটা অত্যানুকূল চাপ প্রয়োগ করা হয়, যে চাপের ক্ষেত্রে সর্বোচ্চ অ্যামোনিয়া উৎপাদন সম্ভব হয়। এবং সে চাপটা কত? সে চাপটা হচ্ছে 200 থেকে 300 এটিএম। সে চাপটা হচ্ছে 200 থেকে 300 এটিএম। কেউ কেউ এটাকে শুধুমাত্র 200 এটিএম ও 200 অ্যাটমসফিয়ারও বলে থাকেন। তাহলে আমরা এভাবে শিল্পক্ষেত্রে অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে এই তাপমাত্রা এবং এই চাপ যদি প্রয়োগ করি, তাহলে সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া উৎপাদন করতে পারি। এভাবে শিল্পক্ষেত্রে আমরা লাসাতেলের নীতির প্রয়োগের মাধ্যমে বিভিন্ন উৎপাদ উৎপন্ন করব, এবং সেক্ষেত্রে আমরা যে পরিমাণ তাপমাত্রা, যে পরিমাণ চাপ দরকার, এবং সেই চাপ এবং তাপমাত্রাকে এমনভাবে সিলেক্ট করা হয় যে কোনো সর্বোচ্চ পরিমাণ অ্যামোনিয়া উৎপাদন হয়। তাহলে এই হচ্ছে আমাদের লাসাতেলের নীতির প্রয়োগ। লাসাতেলের নীতির প্রয়োগের পরে আমরা চলে যাব আজকের মূল আমাদের যেটা আলোচনার বিষয়, তোমাদের সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবকের ক্ষেত্রে অবশ্যই সাম্য ধ্রুবক কার জন্য প্রযোজ্য হবে? সাম্যাবস্থার জন্য প্রযোজ্য। তাহলে সাম্যাবস্থা কোন বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য হয়? সাম্যাবস্থা প্রযোজ্য হয় উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে। তাহলে আমরা আজকে আলোচনা করব উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় সাম্য ধ্রুবকের মান কেমন হবে। উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় সাম্য ধ্রুবকের মান কেমন হবে? এই সাম্য ধ্রুবকের মান বিবেচনা করার আগে আমরা বিক্রিয়ার হারের মধ্যে ভরক্রিয়া সূত্র পড়ছিলাম। সেই সূত্রটার কথা যদি মনে করি, ভরক্রিয়া সূত্রে আমরা কি বলছিলাম? ভরক্রিয়া সূত্রে বলছিলাম কোন রাসায়নিক বিক্রিয়ার হার ওই বিক্রিয়ায় যে বিক্রিয়কগুলো থাকবে তাদের সক্রিয় ভরের সমানুপাতিক হবে। তাদের সক্রিয় ভরের সমানুপাতিক হবে কার? রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক সময়ের সক্রিয় ভরের সমানুপাতিক। তবে ওই বিক্রিয়কগুলোর যে ঘাত থাকবে, ওই ঘাতগুলো এখানে কাউন্ট করতে হবে। ওই ঘাতগুলো এখানে ওই বিক্রিয়ার মোল সংখ্যাগুলো এখানে ঘাত হিসেবে ব্যবহৃত হবে। তার মানে যথাযথ ঘাত সহ, তার মানে আমরা বলতে পারি যথাযথ ঘাত সহ কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক সময়ের সক্রিয় ভরের সমানুপাতিক হবে তার বিক্রিয়ার হার। সেক্ষেত্রে আমরা বলছিলাম এই সক্রিয় ভর। তাহলে সক্রিয় ভর আমরা কি বুঝি? সক্রিয় ভর বলতে মূলত মোলার গারত্বকে বোঝানো হয়। সক্রিয় ভর সমান হচ্ছে মোলার গারত্ব। যে কোনো পদার্থের
মোলার গারত্বকে সক্রিয় ভর বলা হবে। এখন এই সক্রিয় ভর আমরা তাহলে কিভাবে গণনা করব? প্রশ্ন হচ্ছে এটা, সক্রিয় ভর আমরা কিভাবে গণনা করব? তাহলে সক্রিয় ভর সমান হলো কি মোলার গারত্ব। মোলার গারত্বের ক্ষেত্রে আমরা যদি দ্রবণের ক্ষেত্রে সক্রিয় ভর হিসাব করি, আমরা এটা এর আগেও আলোচনা করছিলাম, দ্রবণের ক্ষেত্রে হবে সেটা মোলার ঘনমাত্রা মানে হচ্ছে n/v। দ্রবণে সেটা হবে n/v মানে হচ্ছে মোল সংখ্যা বাই আয়তন, মানে হচ্ছে দ্রবণের ক্ষেত্রে এটা হবে মোল সংখ্যা বাই আয়তন। আবার দেখা যায় যে গ্যাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তার আংশিক চাপ হচ্ছে মোলার গারত্বের সমানুপাতিক। তাহলে গ্যাসের ক্ষেত্রে আমরা কি বলবো? গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপ হবে তার মোলার গারত্বের সমানুপাতিক, মোলার গারত্বের সমানুপাতিক। তাহলে আমাদের সক্রিয় ভর বলতে দ্রবণের ক্ষেত্রে আমরা মোলার ঘনমাত্রাকে ব্যবহার করব এবং গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপকে ব্যবহার করব, গ্যাসের ক্ষেত্রে আংশিক চাপকে ব্যবহার করব। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দেখো, তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা মোলার গারত্ব ব্যবহার করব। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? মোল সংখ্যা বাই আয়তন। কঠিন পদার্থটির মোল সংখ্যা বাই আয়তন, তাহলে আমরা বলতে পারি পদার্থটির মোল সংখ্যা ভাগ হবে পদার্থটির আয়তন, পদার্থটির মোল সংখ্যা ভাগ হবে পদার্থটির আয়তন। এখন যদি পদার্থটির মোল সংখ্যা সমান তোমরা চিন্তা করো, তাহলে মোল সংখ্যা সমান কি? মোল সংখ্যা সমান হচ্ছে পদার্থের ভর। মোল সংখ্যা সমান হচ্ছে ভর, পদার্থের ভর, ওই পদার্থটির ভর ভাগ হবে পদার্থের আণবিক ভর, ওই পদার্থের আণবিক ভর গুণ হবে 1/, এই যে পদার্থটির আয়তন যেটা আমরা নিয়েছিলাম পদার্থের আয়তন, গুণ হবে পদার্থের আয়তন। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা মোলার গারত্ব ধরলাম মোল সংখ্যা ভাগ আয়তন, মোল সংখ্যা সমান আমরা লিখলাম ভর বাই আণবিক ভর, আর পদার্থের আয়তন 1/, পদার্থের আয়তন। এবার যদি আমরা এটাকে এভাবে লিখি, দেখো এটাকে আমরা লিখতে পারি পদার্থের ভর বাই পদার্থের আয়তন গুণ হবে 1/, পদার্থের আণবিক ভর। তাহলে ভর বাই আয়তন, পদার্থ আর আমি লিখলাম না, ভর বাই আয়তন গুণ 1/, এই রাশিটাকে আমি ডান দিকে সরিয়ে দেই, পদার্থের আণবিক ভর, পদার্থের আণবিক ভর। তাহলে ভর বাই আয়তন গুণ পদার্থের আণবিক ভর। এই যে ভর বাই আয়তন মানে কি? ভর m/v মানে হচ্ছে ঘনত্ব, তার মানে সমান আমরা লিখতে পারি পদার্থের ঘনত্ব বাই পদার্থের আণবিক ভর, পদার্থের আণবিক ভর। এখন দেখো, পদার্থটি যেহেতু কঠিন পদার্থ এবং পদার্থটি যদি বিশুদ্ধ তরলও হয়, তাদের কিন্তু আণবিক ভর নির্দিষ্ট, তার মানে কঠিন পদার্থ এবং বিশুদ্ধ তল পদার্থের ক্ষেত্রে তাদের আণবিক ভর নির্দিষ্ট, ওই পদার্থের ঘনত্বও নির্দিষ্ট। এ কারণে কঠিন পদার্থের ক্ষেত্রে সক্রিয় ভরের মান নির্দিষ্ট ধরা হয় এবং সে মানটা কত? সে মানটা হচ্ছে 1। সে মানটা কত? সে মানটা হচ্ছে 1। কারণ কি? কারণ কঠিন পদার্থের ক্ষেত্রে পদার্থের ঘনত্ব বা আণবিক ভরের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে এই সক্রিয় ভর থেকে আমরা কি জানলাম? সক্রিয় ভর থেকে ভরের সূত্র থেকে আমরা যেটা জানলাম যে সক্রিয় ভর মানে মোলার গারত্ব। দ্রবণের ক্ষেত্রে ধরবো তাহলে আমরা মোলার দ্রবণের ক্ষেত্রে আমরা ধরবো তার মোলার ঘনমাত্রা, গ্যাসের ক্ষেত্রে ধরবো তার আংশিক চাপ, এবং কঠিন পদার্থের ক্ষেত্রে সেটা 1। কেন 1 হবে? দেখো, পদার্থের ঘনত্ব বাই পদার্থের আণবিক ভর, যেটার খুব একটা পরিবর্তন ঘটে না। তাহলে এটা আমরা ভর ক্রিয়া সূত্রে আলোচনা করছিলাম পদার্থের সক্রিয় ভর বলতে। তাহলে সক্রিয় ভরের ক্ষেত্রে আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে যে সক্রিয় ভরের সমানুপাতিক হবে। কি হবে? ওই বিক্রিয়ার হার, যে কোনো বিক্রিয়ার হার হবে ওই বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক, সক্রিয় ভরের সমানুপাতিক। যে কোনো বিক্রিয়ার হার হবে ওই বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের সমানুপাতিক। আমরা যদি সে কথা চিন্তা করি, তাহলে দেখো আমরা একটা বিক্রিয়া বিবেচনা করি। এবার বিক্রিয়াটা হচ্ছে A যোগ B, বিক্রিয়া আমার উৎপাদ তৈরি হবে C যোগ D। তাহলে আমার বিক্রিয়াটা এখানে উভমুখী বিক্রিয়া। এটা হচ্ছে আমার ফরওয়ার্ড রিয়াকশন রেট RF, এটা হচ্ছে RB ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট। যদি তাই হয় তাহলে ভরক্রিয়া সূত্রে কি বলছে? ভরক্রিয়া সূত্রে বলছে বিক্রিয়ার হার হবে
ওই বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়কগুলো সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন আমার কত? রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন এ বি এর সমানুপাতিক। মোল সংখ্যা তাদের এক এক পাওয়ার, এ কারণে আমাদের দিতে হবে না। তাহলে আর এফ সমান আমরা লিখতে পারি কে ওয়ান এ বি। আর এফ সমান আমরা লিখতে পারি কে ওয়ান এ বি। কে ওয়ান হচ্ছে এখানে সমানুপাতিক ধ্রুবক। তাহলে ফরওয়ার্ড রিয়াকশন যদি এটা হয়, ফরওয়ার্ড রিয়াকশন আমার এ বি হচ্ছে রিয়াক্ট্যান্ট, কিন্তু ব্যাকওয়ার্ড রিয়াকশন আমার রিয়াক্ট্যান্ট কে? ব্যাকওয়ার্ড রিয়াকশনের রিয়াক্ট্যান্ট হচ্ছে সি আর ডি। তাহলে আমরা ব্যাকওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে কি বলতে পারি? আর বি সমানুপাতিক সিডি, অর্থাৎ সিডি সক্রিয় ভরের সমানুপাতিক। তাহলে আর বি সমান কত হবে? আর বি সমান হবে কে টু সি ইন্টু ডি। কে টু সি ইন্টু ডি। এখন বিক্রিয়াটি যখন তোমার সাম্যাবস্থায়, তখন ফরওয়ার্ড রিয়াকশন রেট এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট পরস্পর সমান। এই দুই রেট পরস্পর সমান না হলে কোনো বিক্রিয়াই সাম্যাবস্থায় উপনীত হতে পারে না। তাহলে আমরা কি বলতে পারি? সাম্যাবস্থার ক্ষেত্রে আর এফ সমান আর বি। আর এফ সমান যদি আর বি হয়, তাহলে আমরা লিখতে পারি কে ওয়ান এ বি, কে ওয়ান এ বি সমান হবে কে টু সি ডি। কে ওয়ান এ বি সমান কে টু সি ডি। তাহলে আমরা এটাকে বলতে পারি কে ওয়ান বাই কে টু সমান হবে সি ডি বাই এ বি। সি ডি বাই এ বি। তাহলে কে ওয়ান কে টু কি? এখানে হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশন রেটের কনস্ট্যান্ট এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন রেটের কনস্ট্যান্টের অনুপাত। এই অনুপাতকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলা হয়। এই ইকুইলিব্রিয়ামকেই এই অনুপাতকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলা হয়। তাহলে এটাকে আমরা বলতে পারি কে ই কিউ সমান হবে আমার সিডি সিডি ভাগ এ বি। তাহলে এখান থেকে আমরা সাম্য ধ্রুবকের সংজ্ঞা দিতে পারি। এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা সাম্য ধ্রুবকের সংজ্ঞা কি দিতে পারি? কোন রাসায়নিক বিক্রিয়ায়, কোন রাসায়নিক উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায়, উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদ সময়ের সক্রিয় ভর এবং বিক্রিয়ক সময়ের সক্রিয় ভরের অনুপাতকেই সাম্য ধ্রুবক বলে। তাহলে লেখো সাম্য ধ্রুবক কাকে বলে? সাম্য ধ্রুবক বলছি যে উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদ সময়ের সক্রিয় ভর এবং বিক্রিয়ক সময়ের সক্রিয় ভরের অনুপাতকে সাম্য ধ্রুবক বলে। তবে সেক্ষেত্রে তোমার তাপমাত্রা এবং চাপকে স্থির রাখতে হবে। তাপমাত্রা এবং চাপকে স্থির রাখতে হবে। তাহলে স্থির চাপ ও স্থির তাপমাত্রায় কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় ওই বিক্রিয়ায় উৎপন্ন উৎপাদগুলোর মোট সক্রিয় ভরকে বিক্রিয়কগুলোর সক্রিয় ভরের দিয়ে ভাগ করলে যে রাশি পাওয়া যায় তাকে সাম্য ধ্রুবক বলে। এই সাম্য ধ্রুবককে আমরা মূলত দুটি ভাগে ভাগ করতে পারি। সাম্য ধ্রুবককে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? দুটি ভাগে। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত প্রকার? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে আমার দুই প্রকার। একটি হচ্ছে কি? একটি হচ্ছে কেসি আর একটি হচ্ছে কেপি। একটি হচ্ছে কেসি আর একটি হচ্ছে কেপি। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটি কেসি একটি কেপি। কেসি কে আমরা বলবো মোলার সাম্য ধ্রুবক, কেসি কে বলবো আমরা মোলার সাম্য ধ্রুবক, আর কেপি কে বলবো আংশিক চাপ সাম্য ধ্রুবক। কেপি কে বলবো আমরা আংশিক চাপ সাম্য ধ্রুবক। তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমাদের কত প্রকার? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে মোলার সাম্য ধ্রুবক কেসি আর একটি হচ্ছে আংশিক চাপ সাম্য ধ্রুবক কেপি। এবার আসো তাহলে মোলার সাম্য ধ্রুবক আমরা কখন ব্যবহার করব আর আংশিক চাপ সাম্য ধ্রুবক কখন ব্যবহার করব? তাহলে যে কোনো রাসায়নিক উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে পরবর্তীতে আমরা মূলত এই কেসি এবং কেপি এর রাশিমালা বের করব এবং এই মোলার সাম্য ধ্রুবক এবং আংশিক চাপের রাশিমালা থেকে আমরা ওই বিক্রিয়ার বিভিন্ন নিয়ামকের পরিবর্তনের ফলে কি ঘটনা ঘটবে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে মোলার সাম্য ধ্রুবক কখন হবে? যখন তুমি বিক্রিয়ক এবং উৎপাদের সক্রিয় ভরকে মোলার ঘনমাত্রায় প্রকাশ করবা। বিক্রিয়ক এবং উৎপাদের সক্রিয় ভরকে মোলার ঘনমাত্রায় যখন প্রকাশ করবা তখন বলবো মোলার সাম্য ধ্রুবক। আর যখন তাদেরকে তুমি আংশিক চাপে প্রকাশ করবা তখন তাকে আমরা বলবো আংশিক চাপ সাম্য ধ্রুবক। মোলার সাম্য ধ্রুবকের কে সি মানে কনসেন্ট্রেশন নির্দেশ করতেছে, আর কে মানে হচ্ছে কনস্ট্যান্ট, আর এখানেও কে কনস্ট্যান্ট, পি মানে প্রেসার নির্দেশ করতেছে, অর্থাৎ আংশিক চাপ নির্দেশ করতেছে। এখন যদি আমরা এই জায়গা থেকে তাদের কেসি কে সংজ্ঞায়িত করতে চাই, মোলার সাম্য ধ্রুবককে সংজ্ঞায়িত করতে চাই, তাহলে আমরা কখন মোলার সাম্য ধ্রুবক কেসি ব্যবহার করতে পারবো? যখন ওই বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সকল সক্রিয় ভরকে মোলার ঘনমাত্রায় প্রকাশ করব। সকল সক্রিয় ভরকে যখন মোলার ঘনমাত্রায় প্রকাশ করব তখন আমরা কেসি কে ব্যবহার করতে পারি। আমরা একটি বিক্রিয়াকে বিবেচনা করি। দেখো, মনে করো বিক্রিয়াটি হচ্ছে এ যোগ বি। এই বিক্রিয়ায় উৎপন্ন হবে এম যোগ এন। এরকম একটা বিক্রিয়াকে আমরা বিবেচনা করলাম যে এ বি এনটা না দিয়ে আমরা এল নেই, তাহলে আমাদের সুবিধা হবে এল
এল এল যোগ এম এম। এখন এই বিক্রিয়ায় তাহলে আমরা যদি বিক্রিয়াকে তোমার ফরওয়ার্ড রিয়াকশন রেটকে নির্ণয় করতে চাই আর এফ, আর এটা আর বি, তাহলে আমার ফরওয়ার্ড রিয়াকশন রেট কত হবে? বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক। কিভাবে নিলাম আমরা সক্রিয় ভরটা নিলাম মোলার ঘনমাত্রা, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা সক্রিয় ভরকে বুঝেছি এখানে মোলার ঘনমাত্রা, তার মোল সংখ্যা হবে পাওয়ার, আমরা আগেই বলছি এ বি। তাহলে এখানে আর এফ সমান এটা, তাহলে আর বি কত হবে? আর বি হবে আমাদের এল এর পাওয়ার এল, এম এর পাওয়ার এম। তাহলে এখানে K1 K2 আসবে, কিন্তু এখানে K1 K2 আসবে। তাহলে যদি আর এফ সমান এরকম হয়, দেখো K1 ইন্টু এর পাওয়ার এ বি এর পাওয়ার বি, তাহলে আমার আর বি সমান কত? আর বি সমান হবে এল এর পাওয়ার এল, এম এর পাওয়ার এম, এল এর পাওয়ার এল, এম এর পাওয়ার এম। এখন বিক্রিয়াটি যখন সাম্যাবস্থায় চলে গেল, তখন ফরওয়ার্ড রিয়াকশন রেট এবং ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট পরস্পরের সমান। তাহলে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট যদি পরস্পর সমান হয়, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি K1 এ এর পাওয়ার এ বি এর পাওয়ার বি সমান K2 এল এর পাওয়ার এল, এম এর পাওয়ার এম। তাহলে আমরা বলতে পারি এখানে K1 বাই K2 সমান হবে এল এর পাওয়ার এল, এল এর পাওয়ার এল, এম এর পাওয়ার এম ভাগ এর পাওয়ার এ, বি এর পাওয়ার বি। তাহলে এখানে তুমি যে এল এম এবং এ বি এর সক্রিয় ভর সক্রিয় ভর নিয়েছো, সেটা কোন এককে নিয়েছো? মোলার ঘনমাত্রায়। তাহলে এই সাম্য ধ্রুবক, এই যে K1 K2 এর অনুপাত, এই সাম্য ধ্রুবকটাকেই তখন আমরা কেসি বলবো। এই সাম্য ধ্রুবকটাকেই আমরা কেসি বলবো, কারণ আমি বিক্রিয়ক এবং উৎপাদের সক্রিয় ভরকে মোলার ঘনমাত্রায় প্রকাশ করেছি। আমি বিক্রিয়ক এবং উৎপাদের সক্রিয় ভরকে মোলার ঘনমাত্রায় প্রকাশ করছি। তাহলে এখানে K1 বাই K2 কে আমরা বলবো কেসি সমান হবে আমার এল এর পাওয়ার এল, এল এর পাওয়ার এল, এম এর পাওয়ার এম ভাগ হবে এ এর পাওয়ার এ ভাগ বি এর পাওয়ার বি, ভাগ হবে বি এর পাওয়ার বি। তাহলে দেখো কেসি বা মোলার সাম্য ধ্রুবক কি? তাহলে এই কেসিকে আমরা বলবো মোলার সাম্য ধ্রুবক। তোমরা লিখে রাখো, এটা হচ্ছে মোলার সাম্য ধ্রুবক, মোলার সাম্য ধ্রুবক। তাহলে মোলার সাম্য ধ্রুবকের সংজ্ঞা ক্ষেত্রে আমরা কি বলতে পারি? মোলার সাম্য ধ্রুবকের সংজ্ঞার ক্ষেত্রে আমরা বলতে পারি, যদি কোনো রাসায়নিক বিক্রিয়ার, উভমুখী রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে চাপ এবং তাপমাত্রা স্থির থাকে, বা একই তাপমাত্রা ও চাপে তাপ এবং তাপমাত্রা যখন স্থির থাকবে, তখন তাদের যে সক্রিয় ভর ওই উৎপাদের মোলার ঘনমাত্রার অনুপাত ও বিক্রিয়কের মোলার ঘনমাত্রার অনুপাতকেই মোলার সাম্য ধ্রুবক বলা হবে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফলকে বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল দিয়ে ভাগ করলে যে রাশি পাওয়া যাবে, সেটাকেই মোলার সাম্য ধ্রুবক বলা হবে, সেটাকেই মোলার সাম্য ধ্রুবক বলা হবে। তাহলে আমি আবারও বলি যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফলকে উৎপাদ সমূহের মোলার ঘনমাত্রার গুণফলকে বিক্রিয়ক সমূহের মোলার ঘনমাত্রার গুণফল দিয়ে ভাগ করলে যে রাশি পাওয়া যায়, তাকে মোলার সাম্য ধ্রুবক বলে, তাকে মোলার সাম্য ধ্রুবক বলে। মোলার সাম্য ধ্রুবককে আমরা এভাবেও লিখতে পারি, Kc সমান হলো সি অফ এল এর পাওয়ার এল, সি অফ এম এর পাওয়ার এম, সি অফ এ এর পাওয়ার এ, সি অফ বি এর পাওয়ার বি। এখানে সি অফ এল মানে কি? কনসেন্ট্রেশন অফ এল। থার্ড ব্র্যাকেট অফ এল মানে তার মোলার ঘনমাত্রা, সি অফ এল ও মানে তার মোলার ঘনমাত্রা, এর পাওয়ার এল, সি অফ এম মানে ওই যে তুমি থার্ড ব্র্যাকেট ইউজ করে এম দিছো, ওই এম। তাহলে এটা আমরা মনে রাখবো, কেসি সমান আমরা এভাবেও লিখতে পারি, কেসি সমান এভাবেও লিখতে পারি। এই হচ্ছে আমাদের যখন আমরা মোলার ঘনমাত্রায় সাম্য ধ্রুবককে ক্যালকুলেশন করব। মোলার ঘনমাত্রায় যখন সাম্য ধ্রুবককে ক্যালকুলেশন করব, তখন এভাবে কোনো রাসায়নিক উভমুখী বিক্রিয়া থেকে কেসি এর মানটা এভাবে বের হয়ে আসবে। এখন এই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমি তাদের মোলার ঘনমাত্রা না ধরে তাদের ক্ষেত্রে আমি আংশিক চাপকে ব্যবহার করি, আমাদের বিক্রিয়ক এবং উৎপাদগুলো যদি গ্যাসীয় হয়, তাদের ক্ষেত্রে যদি আমরা আংশিক চাপ ব্যবহার করে তার মোলার সাম্য ধ্রুবক নির্ণয় করি, তাহলে ওই মোলার সাম্য ধ্রুবককে আমরা বলবো আংশিক চাপ সাম্য ধ্রুবক। ওই মোলার সাম্য ধ্রুবককে আমরা কি বলবো? আংশিক চাপ সাম্য ধ্রুবক। সেক্ষেত্রে তোমাকে এই উপাদানগুলোর তোমার আংশিক চাপ ব্যবহার করে তোমার সাম্য ধ্রুবকের মান নির্ণয় করতে হবে। এখন তুমি মনে করো এর আংশিক চাপ পি অফ এ, বি এর আংশিক চাপ পি অফ বি, এল এর আংশিক চাপ পি অফ এল,
পি অফ এল, এবং এম এর আংশিক চাপ হচ্ছে পি অফ এম। এম এর আংশিক চাপ হচ্ছে পি অফ এম। তাহলে যদি তাই হয় তাহলে দেখো সেক্ষেত্রে আমরা ফরওয়ার্ড রিয়াকশন রেট কি লিখতে পারি? যদি আংশিক চাপকে আমরা কনসিডার করি তাহলে আমরা লিখতে পারি আর এফ সমানুপাতিক পি অফ এ এর পাওয়ার এ পি অফ বি এর পাওয়ার বি। পি অফ এ এর পাওয়ার এ পি অফ বি এর পাওয়ার বি। তাহলে ফরওয়ার্ড রিয়াকশন রেট এবার সক্রিয় ভরের সমানুপাতিক হলো কার? বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক হলো। বিক্রিয়ককে এবার আমরা কিভাবে প্রকাশ করলাম? আংশিক চাপ দিয়ে প্রকাশ করলাম। তাহলে আমরা বলতে পারি আর এফ সমান কে ওয়ান পি অফ এ এর পাওয়ার এ পি অফ বি এর পাওয়ার বি। তাহলে ফরওয়ার্ড রিয়াকশন রেট আমরা পেয়ে গেলাম। এবার যদি আমরা ব্যাকওয়ার্ড রিয়াকশন রেট বের করি আংশিক চাপকে ধরে, দেখো তাহলে ব্যাকওয়ার্ড রিয়াকশনের ক্ষেত্রে আমরা বলতে পারি আর বি সমানুপাতিক হবে পি অফ এল এর পাওয়ার এল পি অফ এম এর পাওয়ার এম। তাহলে আর বি সমান কত? কে টু পি অফ এল এর পাওয়ার এল পি অফ এম এর পাওয়ার এম। এখন যদি আমরা সেটাকে সাম্যাবস্থার ক্ষেত্রে চিন্তা করি তাহলে সাম্যাবস্থার ক্ষেত্রে আমার আর এফ আর আর বি পরস্পর সমান হবে, যেটা আগে হয়েছিল। তাহলে সমান হলে আমরা বলতে পারি কে ওয়ান পি অফ এ এর পাওয়ার এ পি অফ বি এর পাওয়ার বি সমান হবে কে টু পি এল এর পাওয়ার এল পি এম এর পাওয়ার এম। তাহলে যখন আমার আর এফ সমান আর বি হবে তখন আমরা লিখব কে ওয়ান পি অফ এর পাওয়ার এ পি অফ বি এর পাওয়ার বি সমান কে টু পি অফ এল এর পাওয়ার এল পি অফ এম এর পাওয়ার এম। তাহলে আমরা বলবো কে ওয়ান বাই কে টু সমান হলো পি অফ এল এর পাওয়ার এল পি অফ এম এর পাওয়ার এম ভাগ পি অফ এ এর পাওয়ার এ পি অফ বি এর পাওয়ার বি। পি অফ বি এর পাওয়ার বি। তাহলে কে ওয়ান কে টুর যে অনুপাত তুমি বের করছো এই অনুপাতটাই তো সাম্যধ্রুবক। এবার তুমি সক্রিয় ভরকে বিক্রিয়ক এবং উৎপাদের কোন এককে কিভাবে প্রকাশ করছো? আংশিক চাপে। তাহলে এই অনুপাতটা হবে আংশিক চাপ সাম্যধ্রুবক, যেটাকে আমরা কি বলছিলাম? কেপি। যেটা আমরা বলছিলাম কেপি। তাহলে কেপি সমান কত হলো আমাদের? কেপি সমান হলো পি এল এল পি এম এম ভাগ হবে পি এ এ পি বি বি পি বি বি। তাহলে এভাবে আমরা সাম্যধ্রুবক কেপি এবং কেসি এর মানগুলো বের করতে পারি। সাম্যধ্রুবক কেপি এবং কেসি এর মানগুলো বের করতে পারি সহজেই। তাহলে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে এবার তুমি সাম্যধ্রুবক কেপি এবং কেসি এর মান এভাবে তুমি লিখতে পারবা। বিক্রিয়াটা কোন দিক থেকে কোন দিকে ঘটছে, যদি তুমি ফরওয়ার্ড ধরো, যেদিকেই ধরো তুমি ফরওয়ার্ড রিয়াকশন ধরো আর ব্যাকওয়ার্ড রিয়াকশন ধরো, যেটাই ধরো সেক্ষেত্রে তুমি বিক্রিয়ক যে থাকবে শুধুমাত্র তাকেই ওই ভর ক্রিয়া সূত্র অনুযায়ী আমরা গণনা করে এই কেপি কেসি এর মানগুলো নির্ণয় করতে পারবো। কেপি এবং কেসি এর মানগুলো নির্ণয় করতে পারবো। এরপরে আসো তাহলে এই আমাদের মোলার ঘনমাত্রা সাম্যধ্রুবক কেসি এবং আংশিক চাপ সাম্যধ্রুবক কেপি এর মধ্যে কি সম্পর্ক আছে এটা যদি আমরা একটু চিন্তা করি। কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক আমরা বের করতে চাই। মোলার সাম্যধ্রুবক কেসি এবং আংশিক চাপ সাম্যধ্রুবক কেপি এর মধ্যে সম্পর্ক তোমরা সবাই লেখো। মোলার সাম্যধ্রুবক কেসি এবং আংশিক চাপ সাম্যধ্রুবক কেপি এর মধ্যে সম্পর্ক। এবং কেপি এর সংজ্ঞায় লিখে রাখো। কেপি এর সংজ্ঞা হবে স্থির তাপমাত্রা ও চাপে স্থির তাপমাত্রা ও চাপে কোনো উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থায় বিক্রিয়া উৎপাদ সময়ের সক্রিয় ভরকে, সক্রিয় ভর বলতে এখানে আমরা তখন উল্লেখ করে দিব আংশিক চাপের। তাহলে উৎপাদ সময়ের আংশিক চাপের মানের গুণফলকে বিক্রিয়ক সময়ের আংশিক চাপের মানের গুণফল দিয়ে ভাগ করলে যে সাম্যধ্রুবক পাওয়া যায় তাকে আংশিক চাপ সাম্যধ্রুবক বলে। ইহাকে কেপি দ্বারা প্রকাশ করা হয়। ইহাকে কেপি দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা এই কেপি এবং কেসি এর মধ্যে যদি সম্পর্ক বের করতে চাই তাহলে আমরা আবার ওই বিক্রিয়াটাকে বিবেচনা করি। এ যোগ বি বি বিক্রিয়া আমার উৎপন্ন হলো সি 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 না দিয়ে এল এল এটাই নেই আমরা, এল এল আর এম এম, এল এল যোগ এম এম। এই বিক্রিয়াটিকে যদি আমরা বিবেচনা করি তাহলে তোমরা একটু আগে কেসি এর মান তোমরা দেখতে পেয়েছো কি হবে। কেসি এর মানগুলো কি হয়েছিল আমাদের? কেসি সমান আমরা লিখছিলাম উৎপাদের মোলার ঘনমাত্রা এল এর পাওয়ার এম এম এর পাওয়ার এম ভাগ এ এর পাওয়ার এ বি এর পাওয়ার বি। এটাকে আমরা অন্যভাবে প্রকাশ করছিলাম কেসি সমান সি অফ এল এর পাওয়ার এল সি অফ এম এর পাওয়ার এম
সি অফ এ এর পাওয়ার এ সি অফ বি এর পাওয়ার বি, এভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের কেসি এর রাশিমালা। কোন বিক্রিয়ার জন্য? আমি যে বিক্রিয়াটিকে উপরে লিখছি বোর্ডে, এই বিক্রিয়াটির জন্য। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে নিলাম, এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ। এখন এই বিক্রিয়ার জন্য কেপি এর রাশিমালা কত হবে? এই বিক্রিয়ার জন্য যদি তুমি কেপি এর রাশিমালা বের করতে চাও, তখন আমরা বলবো কেপি সমান হবে পি অফ এল এর পাওয়ার এল, পি অফ এম এর পাওয়ার এম, পি অফ এ এর পাওয়ার এ, পি অফ বি এর পাওয়ার বি। এটা হচ্ছে কেপি এর রাশিমালা। এটাকে দাও 2 নং সমীকরণ, এটাকে আমরা দেই 2 নং সমীকরণ। এবার আমরা তোমাদের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়তে আমরা পড়ব পদার্থের গ্যাসীয় অবস্থা নিয়ে, এবং ওখানে আমরা বেশ কিছু সূত্র পড়ব। সূত্রগুলোর মধ্যে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো সূত্র এবং তাদের একটা সমন্বয় সূত্র পড়া হবে। এই অধ্যায়টা যেহেতু তোমাদের পড়ানো শুরু হয়নি, তোমাদের অজানা, এই সমন্বয় সূত্র থেকে আমরা একটা আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠা করি। ওই সমন্বয় সূত্রটাই হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, এবং সেটাকে আমরা প্রকাশ করি এভাবে, পিভি সমান এনআরটি। একটু খেয়াল করো, আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা কি জানি? পিভি সমান এনআরটি। তাহলে পিটা কি এখানে? পিটা হচ্ছে চাপ, ভিটা হচ্ছে কি? আয়তন, এনটা হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে একটি ধ্রুবক যেটাকে মোলার গ্যাস ধ্রুবক বলা হয়, টি হচ্ছে পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা। তাহলে এই সমীকরণটি যদি তোমাদের এই অধ্যায় কারো পড়া না থাকে, তাহলে তোমাদের অজানা, পিভি সমান এনআরটি। তাহলে আমরা এটাকে কি সমীকরণ বললাম? আদর্শ গ্যাস সমীকরণ বললাম। তোমরা একটু লিখে রাখো শুধু, যে আদর্শ গ্যাস সমীকরণ থেকে আমরা জানি পিভি সমান এনআরটি। এখানে পি মানে হলো চাপ, ভি মানে আয়তন, এন মানে মোল সংখ্যা, আর মানে মোলার গ্যাস ধ্রুবক, এবং টি মানে হচ্ছে পরম তাপমাত্রা। এই সমীকরণটাকে যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে আমরা লিখতে পারি পি সমান এন বাই ভি আর টি। পি সমান এন বাই ভি আর টি মানে হচ্ছে মোল সংখ্যা ভাগ আয়তন, মোল সংখ্যা ভাগ আয়তন। তাহলে মোল সংখ্যাকে যদি তুমি আয়তন দিয়ে ভাগ দাও, তাহলে তুমি মূলত পাবে ঘনমাত্রা। এই ঘনমাত্রাটাকে আমরা বলি মোলার ঘনমাত্রা। এই মোলার ঘনমাত্রায় এই যে তুমি ইউজ করছো যে ঘনমাত্রাগুলো, এগুলোই মোলার ঘনমাত্রা। মোলার ঘনমাত্রাকে যদি আমি সি দ্বারা প্রকাশ করি, তাহলে এই সমীকরণে আমি লিখতে পারি পি সমান সিআরটি। এই সমীকরণের জন্য আমি লিখতে পারি পি সমান সিআরটি। তাহলে পি সমান যদি সিআরটি হয়, তাহলে তোমার এখানে উপাদান কয়টি? 4টি, একটি এ, একটি বি, একটি এল, একটি এম। তাহলে পি সমান পি অফ এল যদি হয়, তাহলে তুমি বলবে সি অফ এল আর টি, কারণ আর এবং টি বিক্রিয়ার জন্য কনস্ট্যান্ট। আর এবং বি, আর এবং টি সবার জন্য একই মান। মোলার গ্যাস ধ্রুবক এবং পরম তাপমাত্রা এর জন্য যে মান, বি এর জন্য যে মান, এল এর জন্য একই মান, এম এর জন্য একই মান। কিন্তু এখানে সি কনসেন্ট্রেশন যেটা, এ বি এল এম এদের প্রত্যেকের আলাদা। তাহলে আমরা বলতে পারি এল উপাদানের চাপ পি এল সমান হচ্ছে সি এল আর টি। এল উপাদানের জন্য আমরা বলতে পারি পি এল সমান সি এল আর টি। ঠিক একইভাবে এম উপাদানের জন্য বলতে পারি পি এম সমান সি এম আর টি। ঠিক একইভাবে আমরা বলতে পারি পি অফ এ সমান সি অফ এ আর টি, এবং পি অফ বি সমান সি অফ বি আর টি। এই সমীকরণে আমরা এ বি এল এম কে ব্যবহার করে এটা লিখতে পারি। এখন যদি পি অফ এল, পি অফ এম, পি অফ এ, পি অফ বি এই মানগুলো আমরা 2 নং সমীকরণে বসিয়ে দেই, দেখো এই মানগুলো যদি আমরা 2 নং সমীকরণে বসিয়ে দেই, তাহলে আমরা কি লিখতে পারি? 2 নং সমীকরণ থেকে আমরা লিখতে পারি কেপি সমান হবে সি পি অফ এল মানে সি এল আর টি এর পাওয়ার এল, পি অফ এম সি এম আর টি এর পাওয়ার এম, ভাগ হবে সি এ আর টি এর পাওয়ার এ এবং সি বি আর টি এর পাওয়ার বি এবং এর পাওয়ার বি। এবার যদি এটাকে আমরা আরেকটু সাজিয়ে লিখি, দেখো তাহলে আমরা লিখতে পারি কেপি সমান সি এল এর পাওয়ার এল, সি এম এর পাওয়ার এম ইন্টু আর টি এর পাওয়ার এল, আর টি এর পাওয়ার এম, ভাগ হবে সি এ এর পাওয়ার এ, সি বি এর পাওয়ার বি, আর টি এর পাওয়ার এ, আর টি এর পাওয়ার বি। তাহলে এটাকে আমরা অন্যভাবে যদি লিখি, তাহলে আমরা লিখতে পারি কেপি সমান সি এল এর পাওয়ার এন, সি এম এম, ভাগ হবে সি এ, সি বি বি ইন্টু,
আর টি কে যদি আলাদা করো তুমি তাহলে উপরে লিখতে পারবা আর টি এর পাওয়ার এল প্লাস এম, নিচে লিখতে পারবা আর টি এর পাওয়ার এ প্লাস বি। এখন মূল তাদের এক, পাওয়ার হচ্ছে তোমার ভাগ আকারে আছে, তাহলে বিয়োগ হয়ে যাবে। আবার এটুক সমান আমরা কি লিখতে পারি, সি এল এল সি এম এম সি এ সি বিবি। 1 নং সমীকরণের দিকে তাকাও, মানে কে সি। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি কে পি সমান কে সি ইন্টু এটুক সমান কে সি আর টি এর পাওয়ার এল প্লাস এম মাইনাস এ প্লাস বি, মাইনাস এ প্লাস বি। এবার তোমার এল প্লাস এমটাকে, এল প্লাস এমটা হচ্ছে উৎপাদের মোট মোল সংখ্যা, এ প্লাস বিটা হচ্ছে কি বিক্রিয়কের মোট মোল সংখ্যা। যদি আমি সেটাকে সাজিয়ে লিখি তাহলে আমি লিখতে পারি কে পি সমান কে সি আর টি এর পাওয়ার, এই এল প্লাস এম এর মান ধরলাম আমি n2 মাইনাস এ বি এর মান ধরলাম n1। তাহলে এখানে তুমি সাইড নোট দাও, যেখানে n2 সমান কি, এখানে n2 সমান হচ্ছে এল প্লাস এম সমান উৎপাদের মোট মোল সংখ্যা, উৎপাদের মোট মোল সংখ্যা। আর তোমার n1 সমান কত, n1 সমান হচ্ছে a প্লাস বি সমান বিক্রিয়কের মোট মোল সংখ্যা, বিক্রিয়কের মোট মোল সংখ্যা, বিক্রিয়কের মোট মোল সংখ্যা। তাহলে এই n2 মাইনাস n1 মানে হচ্ছে উৎপাদ এবং বিক্রিয়কের মোট মোল সংখ্যার পার্থক্য। উৎপাদ এবং বিক্রিয়কের মোট মোল সংখ্যার পার্থক্য আমরা বলতে পারি ডেল্টা এন। তাহলে আমরা বলতে পারি কি কেপি সমান কেসি, আমরা বলতে পারি কেপি সমান কেসি, কেপি সমান কেসি আর টি এর পাওয়ার ডেল্টা এন, কেপি সমান কেসি আর টি এর পাওয়ার ডেল্টা এন। তাহলে এখানে ডেল্টা এন সমান কি, ডেল্টা এন সমান n2 মাইনাস n1 সমান হচ্ছে মোল সংখ্যার পার্থক্য। মোল সংখ্যার পার্থক্য আমরা কিভাবে করব, মোল সংখ্যার পার্থক্য আমরা করব উৎপাদের মোল সংখ্যা থেকে বিক্রিয়কের মোট মোল সংখ্যা বিয়োগ করব, উৎপাদের মোট মোল সংখ্যা থেকে বিক্রিয়কের মোট মোল সংখ্যা বিয়োগ করব। তাহলে আমাদের কেপি এবং কেসি মোলার সাম্য ধ্রুবক এবং আংশিক চাপ সাম্য ধ্রুবকের মধ্যে সম্পর্ক হচ্ছে কেপি সমান কেসি আর টি এর পাওয়ার ডেল্টা এন। এটা তোমাকে মনে রাখতে হবে। মোলার সাম্য ধ্রুবক কেসি এবং আংশিক চাপ সাম্য ধ্রুবক কেপি এর মধ্যকার সম্পর্ক হচ্ছে কেপি সমান কেসি আর টি এর পাওয়ার ডেল্টা এন। দেখো কেপি সমান কেসি আর টি এর পাওয়ার ডেল্টা এন, ডেল্টা এন সমান কি হবে n2 মাইনাস n1। n2টা কি, n2টা হচ্ছে আমাদের উৎপাদের মোট মোল সংখ্যা, n1টা কি, n1টা হচ্ছে মোট বিক্রিয়কের মোট মোল সংখ্যা, বিক্রিয়কের মোট মোল সংখ্যা। এভাবে আমরা যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যদি কেপি কেসি সম্পর্ক পাই তাহলে সম্পর্কটা হবে আমাদের কেপি সমান কেসি আর টি এর পাওয়ার ডেল্টা এন, কেপি সমান কেসি আর টি এর পাওয়ার ডেল্টা এন। এবার আসো, এবার আমরা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে তাহলে কেপি কেসি এর মধ্যে সম্পর্ক সহজেই বের করতে পারবো। যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্ক সহজেই বের করতে পারবো। দেখো আমি একটি বিক্রিয়া নিলাম n2 যোগ 3h2 2nh3। আমি একটি বিক্রিয়া নিলাম n2O4 2NO2। আমি আরেকটি বিক্রিয়া নিলাম H2 যোগ I2 2HI। এখন প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি কেপি কেসি সম্পর্ক বের করি, দেখো তাহলে প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে আমি কি বলবো, কেপি সমান কেসি আর টি এর পাওয়ার ডেল্টা এন। তাহলে ডেল্টা এন হচ্ছে আমার n2 মাইনাস n1, উৎপাদের মোট মোল সংখ্যা বিয়োগ হবে বিক্রিয়কের মোট মোল সংখ্যা, উৎপাদের মোট মোল সংখ্যা 2 আমার, বিয়োগ বিক্রিয়কের মোট মোল সংখ্যা হচ্ছে 4। তাহলে এই বিক্রিয়ার জন্য আমার কেপি সমান কেসি আর টি এর পাওয়ার হবে -2, কেপি সমান কেসি আর টি এর পাওয়ার -2। এবং আর হচ্ছে কি মোলার গ্যাস ধ্রুবকের মান নির্দিষ্ট, টি হচ্ছে পরম তাপমাত্রা, সেটা তোমার বলাই থাকবে। তাহলে কেপি এবং কেসি এর মধ্যে যে কোনো একটির মান যদি তুমি জানো সহজেই তুমি অপরটির মান বের করতে পারবে। আমি যদি দ্বিতীয় বিক্রিয়াটির ক্ষেত্রে দেখাই, দেখো n2O4 2NO2, তাহলে আমার কেপি সমান হবে কেসি আর টি এর পাওয়ার
মোট উৎপাদের মোল সংখ্যা 2 বিয়োগ হবে বিক্রিয়কের মোট মোল সংখ্যা 1, তাহলে আমার কেপি সমান হবে কেসি আর টি এর পাওয়ার 1। কেপি সমান কেসি আর টি এর পাওয়ার 1। আমি যদি তৃতীয় বিক্রিয়াটির ক্ষেত্রে দেখি তাহলে কেপি সমান কেসি আর টি এর পাওয়ার 2 বিক্রিয়কের উৎপাদের মোট মোল সংখ্যা 2 মাইনাস বিক্রিয়কের মোট মোল সংখ্যা 1 যোগ 1 2, তাহলে আমার হবে কত? কেপি সমান হবে কেসি আর টি এর পাওয়ার 2 মাইনাস 2 মানে 0, তার মানে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1, তার মানে কেপি সমান কেসি, তার মানে কেপি সমান কেসি। তাহলে কেপি সমান কেসি হবে কখন? যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোল সংখ্যা পরস্পর সমান থাকবে। যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদের মোট মোল সংখ্যা পরস্পর সমান থাকবে, ওই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি এর মান পরস্পর সমান হবে। কেপি এবং কেসি এর মান পরস্পর সমান হবে। তাহলে এটা মনে রাখবো, কেপি সমান কেসি আর টি এর পাওয়ার ডেল্টা এন। তাহলে এই ডেল্টা এন এর মানটা যদি আমরা বের করতে পারি, তাহলে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার জন্য কেপি কেসি সম্পর্কটা কেমন হবে সেটা সহজেই আমরা বের করে নিতে পারি। মনে করো আরেকটি বিক্রিয়া তোমাদের দিলাম, PCl3 যোগ Cl2, এই বিক্রিয়ায় উৎপন্ন হলো PCl5। তাহলে তোমরা বলো কেপি কেসির মানটা কেমন হবে? তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে কেপি সমান কেসি আর টি এর পর কত হবে? 1 মাইনাস 2। তার মানে এই বিক্রিয়ার জন্য কেপি সমান হবে কেসি আর টি এর পাওয়ার 1 মাইনাস 2, তার মানে মাইনাস 1। তার মানে কেপি সমান কত হবে? কেপি সমান হবে কেসি আর টি এর পাওয়ার মাইনাস 1। তাহলে এইভাবে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার জন্য আমরা কেপি কেসি এর মানগুলো বের করতে পারি, এবং ওই কেপি কেসি এর মানগুলো থেকে আমরা পরবর্তীতে এগুলো নিয়ে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার জন্য কেপি কেসি রাশিমালা প্রতিপাদন করব। এর পাশাপাশি কেপি কেসি নিয়ে আমাদের অনেকগুলো ম্যাথ করতে হবে। তাহলে আমাদের শুরুর দিকে যে ম্যাথগুলো আমরা করিনি সেগুলো আমাদের রয়ে গেছে, বিক্রিয়ার হার এবং আরএনএর সমীকরণ সংক্রান্ত ম্যাথ। ওগুলো করার পরে আমরা আগামী লেকচারে কেপি কেসির বিভিন্ন তোমার রাসায়নিক সমীকরণের জন্য কেপি কেসির রাশিমালা বের করব, এবং কেপি কেসির একক হবে কি হবে না সেটা নিয়ে আলোচনা করব, এবং রাশিমালার পরে আমরা কেপি কেসির তাৎপর্য নিয়ে আলোচনা করব, কেপি কেসির তাৎপর্য নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের এখন কাজ হচ্ছে ওই যে বিক্রিয়ার হারের যে ম্যাথগুলো ছিল তার দুই একটি ম্যাথ আমরা করি। একটু তোমরা একটু সবাই খাতা কলম নাও। বিক্রিয়ার হারের আমরা একটা ম্যাথ করি। এই চ্যাপ্টার আমরা এর আগে কোনো ম্যাথ করিনি, এটাই প্রথম ম্যাথ। তোমরা একটু ম্যাথটা লেখো। আজকে আমরা একটা ম্যাথ করব, এবং পরবর্তী লেকচারগুলোতে আমাদের প্রত্যেকটা লেকচারেই আমরা একটা দুটা করে ম্যাথ করতে থাকবো। এর পাশাপাশি আমরা থিওরিগুলো পড়তে থাকবো। প্রথমে আমরা থিওরি পড়বো এবং শেষের দিকে লেকচারে যে সময়টুকু পাবো আমরা ওই সময়টুকুর মধ্যে ম্যাথ করে নেব। তাহলে আজকে আমরা একটু বিক্রিয়ার হারের একটা ম্যাথ করি। তোমরা ম্যাথটা লেখো। নাইট্রোজেন হাইড্রোজেন টু অ্যামোনিয়া, নাইট্রোজেন হাইড্রোজেন, নাইট্রোজেন 1 মোল, হাইড্রোজেন 3 মোল, বিক্রিয়ায় উৎপন্ন হবে 2 মোল অ্যামোনিয়া। এই বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপাদন হার, এই বিক্রিয়ায় অ্যামোনিয়ার উৎপাদন হার 4.25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড। এই বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপাদনের হার 4.25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মোল পার লিটার পার সেকেন্ড হলে তখন নাইট্রোজেন ও হাইড্রোজেন কি হারে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমি আবারও বলি, তোমরা একটু লেখো। 1 মোল নাইট্রোজেন, 3 মোল হাইড্রোজেন, 2 মোল অ্যামোনিয়া, বিক্রিয়াটি লিখে লেখো। এই বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপাদনের হার 4.25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন কি হারে বিক্রিয়ায় অংশগ্রহণ করে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন কি হারে বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে এখানে আমাদের কথা হলো যে আমাদের অ্যামোনিয়া উৎপাদনের হার, অ্যামোনিয়া উৎপাদনের হার তোমাদের বিক্রিয়ার হারের যদি সমীকরণ মনে থাকে, ডি অফ NH3 অ্যামোনিয়ার ঘনমাত্রার পরিবর্তন ভাগ ডিটি, এটাই তো অ্যামোনিয়া উৎপাদনের হার। সেটা কত? সেটা হচ্ছে 4.25
ইন্টু 10⁻², মোল পার লিটার পার সেকেন্ড। আমাদের এই প্রশ্নে দেয়া আছে ডি অফ NH3/dt সমান 4.25 ইন্টু 10⁻², মোল পার লিটার পার সেকেন্ড। আমাদের কাছে কি জানতে চেয়েছে? আমাদের কাছে জানতে চেয়েছে যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন কি হারে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। নাইট্রোজেন ও হাইড্রোজেন কি হারে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তার মানে হলো ডি অফ N2/dt সমান হোয়াট, ডি অফ H2/dt সমান হোয়াট। এই দুটি কি হারে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এখন তোমরা দেখো বিক্রিয়ার হারের সমীকরণ থেকে আমরা কি বলতে পারি? বিক্রিয়ার হার যদি আমরা আর ধরি, বিক্রিয়ার হার আর যদি ধরি, এই বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হার কত হবে? উৎপাদ যদি ধরি তাহলে ডি অফ NH3/dt স্টয়কিওমিতি অনুযায়ী মোল সংখ্যা ভাগ আকারে যাবে, তাহলে 1/2 ডি অফ NH3/dt বিক্রিয়ার হার। এটা উৎপাদের সাপেক্ষে। যদি আমরা বিক্রিয়ক নাইট্রোজেনের সাপেক্ষে ধরি তাহলে হবে ডি অফ N2/dt। এটা যেহেতু বিক্রিয়কের সাপেক্ষে তাহলে মাইনাস ব্যবহার করব আমরা। যদি আমরা হাইড্রোজেনের সাপেক্ষে ধরি তাহলে -1/3 ডি অফ H2/dt। এই সমীকরণ আমরা এই ধরনের সমীকরণ বা এ নিয়ে আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টারের শুরুর দিকে বিক্রিয়ার হারের। তাহলে আর সমান হাফ অফ ডি NH3/dt সমান মাইনাস ডি N2/dt সমান -1/3 ডি H2/dt। এই মাইনাস দুটি কি নির্দেশ করতেছে? মাইনাস দুটি নির্দেশ করতেছে বিক্রিয়া সময়ের সাথে সাথে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ঘনমাত্রা হ্রাস পেতে থাকে। কেন? কারণ তারা এই রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক। রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হওয়ার কারণে তাদের ঘনমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পায়। এখন এই সমীকরণ দিয়ে তুমি সহজেই ডি অফ N2/dt এবং ডি অফ H2/dt বের করতে পারবে। দেখো তাহলে ডি অফ NH3/dt এর মান দেয়া আছে, তাহলে আমরা বলতে পারি হাফ ইন্টু ডি অফ NH3/dt কত? 4.25 ইন্টু 10⁻² সমান মাইনাস ডি অফ N2/dt। ডি অফ N2/dt তাহলে মাইনাস ডি অফ N2/dt সমান কত হবে? 4.25 কে 2 দিয়ে ভাগ দাও, 2 দিয়ে যদি ভাগ দিই 2.125 ইন্টু 10⁻²। এটার একক ছিল মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে আমার নাইট্রোজেন এই হারে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আমার নাইট্রোজেন এই হারে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে আমার হাইড্রোজেন কি হারে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে? তাহলে হাইড্রোজেনের জন্য হাফ অফ ডি অফ NH3/dt সমান আমরা লিখব -1/3 ডি অফ H2/dt। তাহলে আমরা মাইনাস ডি অফ H2/dt সমান আমরা লিখতে পারি 3/2 ডি অফ NH3/dt। তাহলে 3/2 ডি অফ NH3/dt এর মান কত? 4.25 ইন্টু 10⁻²। তাহলে 3/2 মানে 1.5, তার মানে 4.25 এর 1.5 গুণ। তাহলে 4.25 এর যদি আমরা 1.5 গুণ হিসাব করি তাহলে আমাদের মানটা আসবে 6.375। 6.375 ইন্টু 10⁻² মোল পার লিটার পার সেকেন্ড। তাহলে দেখো এখানে তাহলে নাইট্রোজেন এই হারে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, হাইড্রোজেন এই হারে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। হয়ে গেল আমাদের। তাহলে এভাবে তোমাদের যে বিক্রিয়ার হারের সম্পর্কিত অন্য যে ম্যাথগুলো আছে আজকে আর আমরা করব না, আমরা পরের দিন আবার ম্যাথ করব এবং প্রত্যেক দিন আমরা লেকচারের শুরুতে থিওরি পড়ব, শেষের দিকে এসে 2-1টা করে ম্যাথ করব। আজকে এ পর্যন্ত থাকবে। তো ভালো থেকো সবাই। তোমরা বিক্রিয়া হারের ম্যাথগুলো আমি একটা নিয়ম দেখিয়ে দিয়েছি, ম্যাক্সিমাম ম্যাথই এই নিয়মের অন্তর্ভুক্ত। তোমরা তোমাদের যে বই আছে বাসায় সেই বই দিয়ে এই ম্যাথগুলো প্র্যাকটিস করবে। তো ভালো থেকো সবাই, আবার দেখা হবে।